2019 সালে কোভিড-19 প্রকোপে আমরা আজ আবার একটা অতিমারী পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। সেই পরিস্থিতিতে যাতে ছাত্ররা বাড়িতে বসেই তাদের পড়াশোনাটা মোটামুটি চালিয়ে যেতে পারে, সেই জন্যই আমার এই উদ্যোগ। আমার নাম প্রতীক চৌধুরী, আমি সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন সহশিক্ষক। আজ আমরা আমাদের এই অনলাইন ক্লাসে গাউসের উপপাদ্য সংক্রান্ত কিছু আলোচনা এখানে তুলে ধরছি। গাউসের উপপাদ্যের মূল বক্তব্যই হচ্ছে, যখনই কোনো জায়গায় আমরা কিছু আধান রাখবো, ধরে নিই কোনো একটা জায়গায় আমি মোট যে পরিমাণ আধান রেখেছি সেই আধানটা হচ্ছে কিউ। যে মাধ্যমটা আমি নিয়েছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন, এবং যদি আমি শূন্য মাধ্যম নিতাম তাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন 0 বা এপসাইলন নট। এবং যে মাধ্যমটা আমরা ধরেছি সেই মাধ্যমটা যদি শূন্য মাধ্যম না হয় তাই তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। মাথায় রাখতে হবে, যদি আমরা শূন্য মাধ্যম নিই তাহলে কে এর মানটা হয়ে যাবে 1। এখানে কে বলতে বোঝায় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এবং কে এর মানটা হচ্ছে এপসাইলন বাই এপসাইলন 0। অর্থাৎ আমি কে এর মানটা খুব সহজেই নির্ণয় করতে পারি এই সমীকরণটির সাহায্যে। আর কি বলছে, কোনো আধান থেকে নির্গত মোট যে তড়িৎ বর্ণরেখার সংখ্যা, সেই সংখ্যা যাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলি তাকে যদি আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ফাই এর মানটা হচ্ছে কিউ বাই এপসাইলন। এই ফাই এর মানটা কিউ বাই এপসাইলন কি করে আসলো সেটা গাউস তার উপপাদ্যের সাথে খুব সহজেই প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এই গাউসের উপপাদ্যের প্রমাণটা ক্লাস 12 এর সিলেবাসের বহির্ভূত, তাই সেটা নিয়ে আমি আলোচনা করছি না। যদিও আমরা অন্যভাবেও প্রমাণ করতে পারি যে নির্গত মোট তড়িৎ বর্ণরেখার সংখ্যা ফাই, যার মানটা হচ্ছে কিউ বাই এপসাইলন এসআই পদ্ধতিতে, সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। তাহলে গাউস কি বলেছেন? গাউস বলছেন যে যদি কোনো একটা মাধ্যমের কোনো একটা বিন্দুতে বা একটা বিন্দুতে না হয়ে আমি যদি কোনো একটা জায়গাতে মোট কিউ পরিমাণ আধান রেখে দিই, তাই সেই কিউ পরিমাণ আধান থেকে মোট যে সংখ্যক বর্ণরেখা বা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেই সংখ্যাটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস। এস হচ্ছে সেই তলটা, যে তলটা দ্বারা সমস্ত আধানটা আবদ্ধ রয়েছে, তার মানটা হচ্ছে কিউ বাই এপসাইলন যখন আমি এসআই পদ্ধতি নিচ্ছি। এবং যদি আমি সিজিএস পদ্ধতি নিই তাহলে সেই তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা ফাই ইকুয়াল টু হবে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস, যার মানটা হচ্ছে 4 পাই বাই কে ইনটু কিউ। প্রথমেই বলি, একটা নতুন জিনিস সেখানে আমরা লিখেছি ক্লোজ ইন্টিগ্রেশন। কেন? কারণ এখানটায় আমরা যে তলটা নিচ্ছি সেটা একটা বদ্ধ তল। অবশ্যই মাথায় রাখতে হবে যে গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে আমাদের একটা গাউসীয় তল প্রয়োজন, যেটা একটা বদ্ধ তল হবে, এবং যেহেতু বদ্ধ তল তাই সেক্ষেত্রে সমাকলন করার জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয় যাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রেশন। কিভাবে ক্লোজ ইন্টিগ্রেশন প্রয়োগ করতে হয় সেটা আমি প্রয়োগের সময় বুঝিয়ে দিচ্ছি। তাহলে এবার কি বলছে, দেখো এখানে কিউ বলতে বোঝাচ্ছে যে গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান। এবার ধরে নাও কোনো গাউসীয় তলে কোনো আধান নেই, গাউসীয় তল বলে যে তলটা আমি কল্পনা করছি তার ভিতরে কোনো আধান নেই, তাই সেক্ষেত্রে কিউ এর মানটা শূন্য হবে, তাহলে সেখান থেকে কোনো বর্ণরেখা নির্গত হবে না। আবার ধরে নাও কোনো একটা গাউসীয় তলের মধ্যে একের জায়গায় একাধিক আধান আছে, তখন আমরা কি করব, সেই আধানগুলোর বীজগাণিতিক সমষ্টি আমরা ব্যবহার করব। এইবার আমি যেটা বললাম যে তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ কোনো জায়গায় যদি আমি কিছু পরিমাণ আধান রেখে দিই তা সেই আধান থেকে কি হবে, কিছু তড়িৎ বলরেখা নির্গত হবে। মোট যে সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হবে তার মানটা ফাই বা কিউ বাই এপসাইলন। এই যে আমি বললাম মোট তড়িৎ বলরেখা ফাই যার মানটা কিউ বাই এপসাইলন, সেটা এই তড়িৎ ফ্লাক্সটার উপরে তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ভর করছে। দেখো, তড়িৎ প্রাবল্যের যে রাশিমালা আমি এসআই পদ্ধতিতে নির্ণয় করছি সেটা হচ্ছে E = 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার। এই টার্মটা, এই যে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার, এই টার্মটাকে আমি যদি একটু সাজিয়ে দিই, দেখো এখানে আছে কিউ, এখানে আছে এপসাইলন, তার মানে কি হয়ে গেল কিউ বাই এপসাইলন ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তাহলে কিউ বাই এপসাইলন এটাই তো ফ্লাক্স ফাই, তাহলে ফাই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। এখন আমরা জানি কোনো একটা বিন্দুতে যদি কিউ আধান রাখা যায় এবং সেই বিন্দু থেকে আর দূরত্বে যদি আমি একটা গোলক কল্পনা করে নিই,
তাই সেই গোলকটার ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে E = কি দাঁড়ালো, ফাই মানে হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স ডিভাইডেড বাই 4πr² মানে ক্ষেত্রফল, অর্থাৎ E = φ/a। ফাই মানে ফ্লাক্স, a মানে ক্ষেত্রফল, তার মানে কি হলো একক ক্ষেত্রফল হতে নির্গত বক্ররেখার সংখ্যা, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন তোমাদেরকে আমি সহজে একটু বোঝাতে চাই যে কেন আমি বললাম যে E = φ/4πr²। বাঁ দিকের উপরের দিকের ছবিটা তোমরা খুব ভালো করে একটু দেখো, যে সেই ছবিতে আমরা যেটা করেছি যে একটা গোলক নিয়েছি, এই গোলক এটাই হচ্ছে আমার গাউসীয় তল, এটা কাল্পনিক একটা গোলক। এই গোলকটা কিন্তু সত্যিকারের উপস্থিত নেই। কি আছে, কোনো একটা বিন্দুতে আমি কিউ আধানকে রেখেছি এবং সেই কিউ আধানের চারিদিকে আর ব্যাসার্ধের একটা কাল্পনিক গোলক কল্পনা করেছি, যে কাল্পনিক গোলকটাকে আমরা বলি গাউসীয় তল। এবার এই গাউসীয় তলটা যে সবসময় গোলক হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি এমনই আকার দেবো গাউসীয় তলটা যাতে আমার ক্যালকুলেশনটা খুব সহজভাবে করতে পারি। যখন আমরা বিন্দু আধান নেব বা যখন কোনো গোলক বা খোলক নেব, তখন সবসময় গাউসীয় তলটা গোলক হিসেবেই ধরে নেওয়া হয় যাতে সিমেট্রি থাকে। তাহলে এইখানে এই যে বিন্দুতে মোট আধান আছে কিউ এবং এই মাধ্যমটার তড়িৎ ভেদ্যতা এপসাইলন, তাহলে এই গোটা যে সংস্থা আছে সেই সংস্থা মানে গাউসীয় তল যেটা বলা হচ্ছে, সেই গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধান হচ্ছে কিউ। তাহলে এখান থেকে কিছু বড়রেখা নির্গত হবে, তাহলে এখান থেকে যে সংখ্যক বড়রেখা নির্গত হবে তাকে আমি যদি বলি ফাই, তাহলে ফাই এর মানটা হচ্ছে কিউ বাই এপসাইলন। তাহলে এখন এই যে বড়রেখা নির্গত হচ্ছে সেই বড়রেখাটা একটা গোলকের তলের উপর থেকে নির্গত হচ্ছে বা গোলকের তল থেকে নির্গত হচ্ছে। তাহলে এখানটা যে আমি গাউসীয় তলটা নিয়েছি, গাউসীয় তলের ব্যাসার্ধ কি r হয় এবং গাউসীয় তলটা যদি গোলক হয়, তাহলে বলতে পারবো যে এই গাউসীয় তলটার ক্ষেত্রফল হচ্ছে a বা 4πr²। সেই হিসেবে আমি দেখো এখানে লিখেছি E = φ/4πr², মানে ফাই মানে মোট ফ্লাক্স বাই ক্ষেত্রফল। অর্থাৎ বোঝাচ্ছে যে এই যে আধানের মান যত বেশি আমি বাড়িয়ে দেব তত সেখান থেকে বেশি সংখ্যক বড়রেখা নির্গত হবে, অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের মান বেশি হবে। তড়িৎ ফ্লাক্সের মান যত বেশি হবে সেই গাউসীয় তলের প্রতি একক ক্ষেত্রফল থেকে নির্গত বড়রেখার সংখ্যাও তত বেশি হবে। এই কারণে বলা হয় যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা বুঝি তড়িৎ ফ্লাক্সের তলমাত্রিক ঘনত্ব, বা প্রতি একক ক্ষেত্রফল হতে নির্গত বড়রেখার সংখ্যা যত বেশি হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত বেশি হবে। এখন খুব সংক্ষেপে আমরা বড়রেখা সংক্রান্ত ছোট্ট একটা আলোচনা করে নিই। আমরা কুলম্বের সূত্র অনুযায়ী পেয়েছিলাম যখন একটা আধান ক্যাপিটাল কিউ অপর কোনো আধানের সংস্পর্শে থাকবে বা ওদের মধ্যে ব্যবধান থাকবে এবং ব্যবধান যদি r হয়, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সেই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হচ্ছে F = 1/4πε এটা আমি অবশ্যই SI পদ্ধতিতে কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করলাম। অর্থাৎ যদি এরা সমজাতীয় আধান হয় তাহলে একে অপরকে বিকর্ষণ করবে এবং যদি এরা ভিন্ন জাতীয় বা বিপরীত জাতীয় আধান হয় তাহলে একে অপরকে আকর্ষণ করবে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ কিভাবে করছে এটা আমি ব্যাখ্যা করব কি করে, সেই ব্যাখ্যা করার ক্ষেত্রে বিজ্ঞানী ফ্যারাডে প্রথম এই বড়রেখার কনসেপ্ট নিয়ে এসেছিলেন। যাই হোক, তাহলে আমি এবার কি বলছি যে ধরে নাও এই ক্যাপিটাল কিউ আধানটা আছে, সেই ক্যাপিটাল কিউ আধানটা স্মল কিউ আধানের উপর বল প্রয়োগ করছে। তাহলে এই স্মল কিউ আধানের উপর ক্রিয়াশীল বলটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? অবশ্যই স্মল কিউ আধানের উপর ক্রিয়াশীল বলটা কুলম্বের সূত্র অনুযায়ী নির্ভর করছে ক্যাপিটাল কিউ এর উপরে, এদের মধ্যে ব্যবধানের উপরে এবং আরো একটা বিষয়ের উপর নির্ভর করছে যেটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ভিন্ন ভিন্ন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ভিন্ন ভিন্ন হওয়ার জন্য প্রত্যেকটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনের মান নির্দিষ্ট এবং সেক্ষেত্রে এই যে 1/4πε ধ্রুবকটা তার মানটাও নির্দিষ্ট। অর্থাৎ যখনই আমি মাধ্যমের পরিবর্তন করব তখনই বলের মানটারও পরিবর্তন হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমরা বলি কুলম্বের সূত্র সর্বজনীন বা বিশ্বজনীন নয়। এবং এই তড়িৎ ভেদ্যতার মান সবথেকে কম হচ্ছে শূন্য মাধ্যমে এবং সেই কারণে যেহেতু বলের মানটা তড়িৎ ভেদ্যতার সঙ্গে
ব্যস্তানুপাত সম্পর্ক, তাই শূন্য মাধ্যমে এপসিলনের মান সবচেয়ে কম হওয়ার জন্যই শূন্য মাধ্যমে কিন্তু এই কুলম্বীয় বলের মানটা সর্বাধিক হয়। যাই হোক, আমি তাহলে আবার বলছি যে এই ক্যাপিটাল কিউ আধানটা নির্দিষ্ট দূরত্বে বলা মানেই কিন্তু আর এর মানটা ধ্রুবক করে দেওয়া, নির্দিষ্ট দূরত্বে থাকা অপর কোনো স্মল কিউ আধানের উপরে। অর্থাৎ আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেই আলোচনায় বলেছি যে একটা আধান অপর কোনো আধানকে, মানে অর্থাৎ ক্যাপিটাল কিউ আধানটা স্মল কিউ আধানের উপরে যে বল প্রয়োগ করবে, তাহলে স্মল কিউ আধানটা এক্ষেত্রে ধ্রুবক, এবং এই ক্যাপিটাল কিউ আধানটা আর দূরত্বে থাকা স্মল কিউ আধান, মানে এখানে দূরত্বটা আমি ধ্রুবক বলছি। তাহলে এদের মধ্যে কুলম্বীয় বলটা যখন স্মল কিউ এবং আর ধ্রুবক হয়ে যাচ্ছে, তখন এই কুলম্বীয় বলটা নির্ভর করছে কিউ বাই এপসিলন এই টার্মটার উপরে। এখন ফ্যারাডে এই কুলম্বীয় বলকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি ধারণা নিলেন? এই ধারণা নিলেন হচ্ছে বলরেখা। বলরেখার যদি সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, তাহলে বলরেখা হচ্ছে কোনো একক ধনাত্মক সর্ববাধামুক্ত বিচ্ছিন্ন আধান যে পথ বরাবর মুক্তভাবে গমন করে তাকে আমরা বলি বলরেখা বা তড়িৎ বলরেখা। তাহলে যদি আমি প্লাস কিউ আধান নিই, ধরে নাও ধনাত্মক আধান নিয়েছি, তাহলে ধনাত্মক আধান থাকার জন্য এই কি করবে, কোনো একক ধনাত্মক আধান যদি এর পাশে রাখা যায়, সেই একক ধনাত্মক আধানটাকে বিকর্ষণ করবে, অর্থাৎ এখান থেকে মানে ধনাত্মক আধান থেকে বলরেখা নির্গত হবে এবং বাইরে থেকে বেরিয়ে যাবে। এবং যেহেতু প্রত্যেকটা পথ বরাবরই একক ধনাত্মক আধান গমন করে, তাহলে এই বলরেখাগুলো একে অপরকে বিকর্ষণ করবে। যদি প্লাসের জায়গায় আমি মাইনাস আধান নিতাম, অর্থাৎ প্লাস কিউ এর জায়গায় আমি মাইনাস কিউ আধান নিতাম, তাই মাইনাস কিউ আধান কি করতো, প্লাস ওয়ান চার্জ বা একক ধনাত্মক আধানকে ঋণাত্মক আধানে আকর্ষণ করবে, কাছের দিকে আকর্ষণ করবে বা দিকের দিকে আকর্ষণ করবে। এর ফলে কি হবে, বলরেখাগুলো অন্তর্মুখী হবে। অর্থাৎ তাহলে বলরেখা ধনাত্মক আধান থেকে বহির্মুখী হয় এবং ঋণাত্মক আধানের অন্তর্মুখী হয়। এছাড়াও আমরা কি বলতে পারি যে দেখা গেছে যদি আমি আধানের মানটা বাড়িয়ে দিই, তাহলে বলরেখার সংখ্যাটা বেড়ে যাবে, এবং এটা সমানুপাত সম্পর্ক ধরে নেওয়া হয়েছিল। কেমন ব্যাপার, কিউ আধান থেকে দেখো আমি এখানে বলরেখা এঁকেছি 7টা, এখান থেকে আমি 3 কিউ আধান দিই, মানে এখানে যে আধান ছিল এখানটা তার থেকে 3 গুণ আধান আছে, তাহলে এখানে কিন্তু যে সংখ্যক বলরেখা এখানটা আমি নির্গত হয়েছে দেখাচ্ছি, তার থেকে 3 গুণ সংখ্যক বলরেখা এখান থেকে নির্গত হবে। অর্থাৎ এখানে 7টা বলরেখা আমি দেখিয়েছি, এখানটা 21টি বলরেখা নির্গত হচ্ছে। যদিও এই 7 বা 21 এই সংখ্যাগুলো কিন্তু আমি কাল্পনিক, শুধুমাত্র বোঝানোর জন্য ধরলাম। তার মানে যদি এখানটা 3 কিউ এর জায়গায় 2 কিউ হতো, তাহলে এখানে 7 এর জায়গায় 14টা বলরেখা নির্গত হতো। যদি 4 কিউ হতো, তাহলে 28টা বলরেখা নির্গত হতো। যদি -5 কিউ হতো, -5 কিউ, মাইনাস মানে ঋণাত্মক আধান, তার বলরেখা অন্তর্মুখী হতো 5 কিউ, মানে কিউ এর 5 গুণ, তাহলে কত হতো, 7 5 35টা বলরেখা তাহলে অন্তর্মুখী হয়ে এখানে প্রবেশ করত। তাহলে আমরা এখন এই যে গাউসের উপপাদ্য যখন ব্যাখ্যা করছি, সেই গাউসের উপপাদ্য ব্যাখ্যাকালীন এই গাউসের উপপাদ্যের বিবৃতিতে একটা টার্ম আমরা দেখেছিলাম, তোমরা ছবিতে দেখো এখানটায় যে আমরা টার্ম বলছি যে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট টিএস। এখানে এস বলতে কি বোঝাচ্ছে, এস বলতে বোঝাচ্ছে যে আমরা একটা কাল্পনিক তল নিয়েছি, যে তলটা দ্বারা মোট যে পরিমাণ আধানকে আমি আবদ্ধ করেছি সেই বদ্ধ তল, অবশ্যই বদ্ধ তল হতে হবে, সেই বদ্ধ তলটার মানটা হচ্ছে এস। আর আমরা কি বলছি যে ধরে নাও এই বদ্ধ তলটাকে আমি গাউসীয় তল হিসেবে ভাবতে পারি, সেই গাউসীয় তলটা হচ্ছে ক্ষেত্রফল এস, এবং এই গাউসীয় তলের অভ্যন্তরে মোট যে সংখ্যক আধান আছে সেটা হচ্ছে কিউ। তাহলে এই আধান থেকে বলরেখা চারদিকে নির্গত হচ্ছে, এই যে বলরেখাগুলো নির্গত হচ্ছে সেই বলরেখাগুলোর মধ্যে কোনো একটা বলরেখা বা কোনো একটা বিন্দুতে সেই বলরেখার অভিমুখটা ধরে নাও এই বরাবর। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, একটা ক্ষেত্রফল আছে, যে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখা নির্গত হচ্ছে এইদিকে। আমরা ধরে নিয়েছি যে এইখানের এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, যেখানে তড়িৎ প্রাবল্য হচ্ছে ই। আমরা একটু আগে দেখেছিলাম তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে একক ক্ষেত্রফল হতে নির্গত বলরেখার সংখ্যা। এবার এই অংশটুকুকেই আমি একটু বড় করে সুবিধার জন্য এঁকেছি এইখানটা, তোমরা এই একটু দেখো। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে এই বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, এবং এই যে তলটা নিয়েছি সেই যে তলটা, তলের ক্ষেত্রফলটাকে আমি ধরছি ডিএস।
এবার দেখো আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে স্কেলার রাশি, কিন্তু স্থির তড়িৎ বা প্রবাহী তড়িতের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যখনই আমি ক্ষেত্রফলকে আমি ভেক্টর রাশি বলছি, ভেক্টর রাশি মানে তার মানও থাকবে এবং তার অভিমুখও থাকবে। তাহলে এক্ষেত্রে মান এবং অভিমুখটা কত হবে? ধরে নাও এই যে তলটা, সেই তলটার ক্ষেত্রফলটা হচ্ছে তোমার ds। এই তলটার উপরে যে একটা বহির্মুখী লম্ব, দেখো এই যে তলটা আছে, সেই তলের উপরে যেটা বহির্মুখী লম্ব টানা যায়, সেই লম্বের অভিমুখটা n হ্যাট। তাহলে ক্ষেত্রফল যে ভেক্টর রাশিটা হবে, সেই ভেক্টর রাশিটা যদি ds ভেক্টর হয়, তাই বলতে পারবো ds ভেক্টর। এটা ভেক্টর রাশি মানে তার মান, এই ক্ষেত্রফলটার মান ds এবং তার অভিমুখ কত? কোন দিকে? n হ্যাটের দিকে। n হ্যাট হচ্ছে বহির্মুখী লম্ব, তাহলে এই ক্ষেত্রে ds ভেক্টর ইকুয়াল টু ds n হ্যাট। এবার আমি আসি এই ছবিটাতে আরেকটু ডিটেইলস আমরা আলোচনা করি। আমরা দেখেছি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে E। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা কি বুঝি? একক ক্ষেত্রফল হতে নির্গত বক্ররেখার সংখ্যা, সে হচ্ছে E। তার মানে এই বরাবর যে আমি একক ক্ষেত্রফল নিই, সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বক্ররেখা যাবে, সেই সংখ্যাটা হচ্ছে E। এবার দেখো এখানে E হচ্ছে একটা ভেক্টর, ds ভেক্টর হচ্ছে একটা। তো এখানে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের অন্তর্বর্তী ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এই ক্ষেত্রে এই যে E ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা এই বরাবর E। তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে যদি আমি এই বরাবর উপাংশ নিই, থিটার সঙ্গে যেহেতু লেগে আছে, আমরা জানি লাদা cos আর sin, যেহেতু থিটার সঙ্গে লেগে আছে, তাহলে এই বরাবর উপাংশ দাঁড়াচ্ছে E cos থিটা। অর্থাৎ কি বলতে পারি যে এই ও বিন্দুতে যদি আমি একক ক্ষেত্রফল হতে নির্গত বক্ররেখার সংখ্যা, যে কোনো দিকে যে সংখ্যক বক্ররেখা নির্গত হচ্ছে সেটা কত? একক ক্ষেত্রফলের মধ্যে E। কিন্তু যখনই আমি তলের সঙ্গে লম্ব কেন বলছি? দেখো E ভেক্টরটা ছিল এদিকে এবং এই তলটার সঙ্গে বহির্মুখী লম্ব কিন্তু n হ্যাট। তাহলে E ভেক্টরের n হ্যাট বরাবর উপাংশ E cos থিটা। তাহলে এই যে E মানে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলগুলো যেগুলো এই বরাবর নির্গত হচ্ছে সেটা ছিল E, কিন্তু যে তড়িৎ বলরেখাগুলো n হ্যাটের দিকে নির্গত হবে তার সংখ্যা হচ্ছে E cos থিটা। তাই সেই অনুযায়ী কি লিখছি আমি? একক ক্ষেত্রফল হতে নির্গত লম্ব। কেন লম্ব? কারণ n হ্যাটের দিকে নিচ্ছি, n হ্যাট কিন্তু ds ক্ষেত্রফলের উপরে অঙ্কিত বহির্মুখী লম্ব। তাহলে একক ক্ষেত্রফল হতে নির্গত লম্ব বলরেখার সংখ্যা E cos থিটা। আমরা এখন এখানে নির্ণয় করছি একক ক্ষেত্রফল হতে। তাহলে এখানে ক্ষেত্রফল কত? ds। তাই ds ক্ষেত্রফল দিয়ে কতগুলো লম্ব বক্ররেখা নির্গত হবে? আমি পেয়েছি একক ক্ষেত্রফল হতে নির্গত বক্ররেখার সংখ্যা E cos থিটা। তাহলে ds ক্ষেত্রফল মানে যদি ক্ষেত্রফলটা একক না হয়ে ds হতো, তাহলে সেই ds ক্ষেত্রফল হতে নির্গত বক্ররেখার সংখ্যা কত হবে? E cos থিটা ইনটু ds। দেখো আমি জানি যে মোট বক্ররেখার সংখ্যা বা নির্গত মোট বক্ররেখার সংখ্যাটাকে তো তড়িৎ ফ্লাক্স বলা হচ্ছে। তাহলে এখানটায় যে ক্ষেত্রফলটা নিয়েছি ds, d মানে ক্ষুদ্র, মানে খুব ক্ষুদ্র ক্ষেত্রফল আমি নিয়েছি। তাহলে এখান থেকে বক্ররেখার সংখ্যাটা খুব বেশি পাবো না, ক্ষুদ্র পাবো। তাই ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স অর্থাৎ এই ds ক্ষুদ্র ক্ষেত্রফল হতে নির্গত মোট যে তড়িৎ ফ্লাক্স তার মানটা খুব ক্ষুদ্র হবে। সেই ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স তাকে যদি d phi ধরি, তাই d phi এর মানটা কত হবে? E ds cos থিটা। দেখো E ds cos থিটা, এই E ds cos থিটাটা কিছুটা AB cos থিটা এই রাশিটার অনুরূপ। এবং আমরা জানি AB cos থিটা মানে A ভেক্টর ডট B ভেক্টর। তাহলে E ds cos থিটা একে আমি লিখতে পারি E ডট ds। সেই কারণে দেখো এখানে চলে আসলো তড়িৎ ফ্লাক্স d phi। তড়িৎ ফ্লাক্সকে একটা phi বলছি, কিন্তু যেহেতু ক্ষেত্রফলটা ক্ষুদ্র তাহলে তড়িৎ ফ্লাক্সও ক্ষুদ্র, তাই d phi ইকুয়াল টু E ডট ds। তার মানে আমি দেখতে পাচ্ছি, এবার এই ছবিটা থেকে আমি চলে আসি এই ছবিটাতে। তাই এই যে গোটা ক্ষেত্রফলটা কত s, তার ক্ষুদ্র একটা অংশ নিয়েছিলাম ds, এই ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্গত হলো d phi। তাহলে মোট তলটা থেকে কত নির্গত হবে কি করে পাবো? তাহলে আমাকে সমাকলন করতে হবে। এবার মুশকিলটা হচ্ছে সমাকলনের লিমিটটা কি দেব। যেহেতু বদ্ধ তল, তাহলে শুরুর এবং শেষের বিন্দুটা সমাপতিত হবে, এবং যেহেতু বদ্ধ তল তাহলে এক্ষেত্রে কিন্তু সমাকলনটা আমাকে একটা বিশেষ পদ্ধতিতে করতে হবে। সেই বিশেষ পদ্ধতিটাই হচ্ছে বদ্ধ সমাকলন। তাই জন্য আমি লিখছি যে পাই সমান সমান
ডি ফাই থেকে ফাই কি করে পাবো, ডি ফাই এর আমাকে বদ্ধ সমাকল করতে হবে। ডি ফাই এর মান হচ্ছে ই ডট ডিএস, তাই আমি লিখেছি ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস। এবার যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি সুষমভাবে থাকে তাহলে আমরা এই গাণিতিক রূপটাকে এইভাবে লিখতে পারি, ফাই ইকুয়াল টু ই ডট এস। সাধারণত আমরা যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ফাই ইকুয়াল টু ই ডট এস এই রূপটাই আমরা এখানটা প্রয়োগ করব। এরপর আমরা একটু আসি, আমরা এখন বাঁ দিকে কিছু ছবি এবং ডান দিকে কিছু রাশি মাঝে সেগুলো দেখবো। দেখো বাঁ দিকের এই ছবিটাতে আমরা দেখেছি যে এটা বদ্ধতল, সেই বদ্ধতল দ্বারা যে সংখ্যক আধান আবদ্ধ আছে সেই আধানের পরিমাণ কত, Q1 Q2 Q3 Q4 Q5 আপ টু Qn সংখ্যক আধান আবদ্ধ আছে। তাহলে যদি এই ক্ষেত্রে এই S তলটার ক্ষেত্রে আমরা গাউসীয় রূপান্তর প্রয়োগ করতে হয় তাহলে আমি কি লিখব, ফাই অর্থাৎ নির্গত মোট বর্গরেখার সংখ্যা ক্লোজ ইন্টিগ্রেশন ওভার S E ডট ds ইকুয়াল টু সামেশন Q, মানে এখানটায় ক্যাপিটাল কিউ যে মোট আধান ছিল সেটা হচ্ছে সামেশন Q, অর্থাৎ যতগুলো আধান আছে তাদের সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি, সেটা কত হচ্ছে Q1 Q2 Q3 করে আপ টু Qn, যে আমি যোগ করব ডিভাইডেড বাই এপসাইলন। এবার পরবর্তী ছবিতে দেখো আমি কি দেখছি যে এখানটায় যে সংখ্যক আধান ছিল সবাই কিন্তু একই চিহ্ন বিশিষ্ট নয়, অর্থাৎ কিছু ধনাত্মক চিহ্ন এবং কিছু ঋণাত্মক চিহ্ন আছে। তাহলে কি হবে, ধনাত্মক চিহ্নগুলো বা ধনাত্মক আধানগুলোর ক্ষেত্রে প্লাস এবং ঋণাত্মক আধানের ক্ষেত্রে মাইনাস চিহ্ন প্রয়োগ করব। কেমন, এই ছবিটার ক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রে গাউসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে আমি কি লিখব, ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস ইকুয়াল টু Q1 মাইনাস Q2। কেন মাইনাস Q2, কারণ Q2 এর সঙ্গে কিন্তু মাইনাস আছে, প্লাস Q3 Q4 মাইনাস Q5, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি Q1 প্লাস মাইনাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস মাইনাস Q5 বাই এপসাইলন। ওকে, এবার আমরা তৃতীয় ছবি, এখানটা একটা গাউসীয় তল আছে, যে গাউসীয় তলটার ভিতরে দ্বিমেরু আছে, তড়িৎ দ্বিমেরু, কত সংখ্যক, n সংখ্যক, মানে এই তড়িৎ দ্বিমেরুর প্রত্যেকটা ধনাত্মক আধানের মান প্লাস কিউ, প্রত্যেকটা ঋণাত্মক আধানের মান মাইনাস কিউ। এবার যেহেতু তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা হচ্ছে যখন কিছু ক্ষুদ্র বিপরীত চিহ্নযুক্ত আধান খুব ক্ষুদ্র ব্যবধানে থাকে, যখন দুটো সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট আধান খুব ক্ষুদ্র ব্যবধানে থাকে তখনই সেই সংস্থাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। তাহলে এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো তড়িৎ দ্বিমেরু রয়েছে, সেই সংখ্যাটা n। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স কত হবে, দেখো তড়িৎ দ্বিমেরু যখনই বলা হয় তার মানে অবশ্যই এখানে যত সংখ্যক ধনাত্মক আধান আছে ঠিক তত সংখ্যকই ঋণাত্মক আধান আছে। তাহলে এখানটায় মোট আধান কত হবে, ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন ওভার S E ডট ds ইকুয়াল টু n সংখ্যক প্লাস কিউ আধান প্লাস n সংখ্যক মাইনাস কিউ আধান, মানে মোট আধানটা কত, শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানটায় মোট কোন আধান নেই, তাহলে এখান থেকে কোনো বর্গরেখা নির্গত হবে না, সেই কারণেই এই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স কিন্তু শূন্য হবে। আজ আমরা গাউসের উপপাদ্য সম্পর্কে আলোচনা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে গাউসের উপপাদ্যের প্রয়োগগুলো, মানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে কিভাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য খুব সহজেই নির্ণয় করতে পারি সেটা নির্ণয় আমরা দেখাবো তোমাদেরকে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। করোনার এই দ্বিতীয় ঢেউ কিন্তু আরো ভয়ঙ্কর রূপে আমাদের জীবনে আঘাত হানছে, তাই আমরা আশা করব আর সবাই মিলে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এর বিরুদ্ধে একমাত্র অস্ত্র হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, বাড়িতে থাকা এবং নিজেদের ইমিউনিটিকে বাড়িয়ে তোলা। আমরা সেই চেষ্টাই করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখো এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো।